আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যে লা অনলাইন শোটা ছিল সেটি আ একটু বিঘ্ন ঘটেছে। আমরা সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা আবার ফিরে এসেছি অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম স্টুডেন্ট ভিসার বিভিন্ন বিষয় নিয়ে। আমার সাথে আপনারা জানেন আজকে আলোচনায় আছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন। আ স আমি আন্তরিকভাবে দুঃখিত আ দর্শক আপনাদের কাছে, কারণ আমরা আসলে একটু যান্ত্রিক ত্রুটিতে ছিলাম। যাই হোক, আমরা আলোচনা করছিলাম সেটি নিয়ে আমি আবার জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন আপনার কাছে আসবো। আ আ আমরা আলোচনা করছিলাম স্টুডেন্ট ভিসার বিভিন্ন দিক নিয়ে। আমি জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন আপনার আপনার কাছে জানতে চাই যে আমরা যে আলোচনাটা ছিলাম সেটি কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ। আ আ আমরা আসলে আলোচনার মাঝখানে একটু বিঘ্ন ঘটেছে সম্ভবত আ আ যান্ত্রিক গোলযোগের কারণে। আমি যেটি বলছিলাম আ এর আগে সেটা হচ্ছে স্টুডেন্টদের যে একটা প্রিপারেশন টু কাম টু দিস কান্ট্রি টু স্টাডি ইন দ্য ইউকে। তাদের ১ম প্রিপারেশন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এবং তাদেরকে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা তাদেরকে যদি ডেভেলপ করতে হয় এবং তাহলে ১ম এ তাদেরকে এটা প্রস্তুতি নিতে হবে। তারা কোচিং সেন্টারের মাধ্যমে হোক, নিজস্ব সেলফ স্টাডি হোক এবং তাদেরকে একটা পার্টিকুলার স্কোর অ্যাচিভ করতে হবে। এবং সেক্ষেত্রে আমি বলেছিলাম যে তাদেরকে ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ দ্য কোর্স তাদেরকে আইদার আ IELTS এ 6.5 or 6 or at least মিনিমাম 5.5 থাকতে হবে যদি তারা অ্যাবাভ ডিগ্রি লেভেলে স্টাডি করতে চায়। অর্থাৎ ইউকে তে যদি তারা অনার্স লেভেল অথবা মাস্টার্স লেভেলে পড়াশোনা করতে চায়। IELTS ছাড়াও আরো কিছু প্রুভ কোর্স বাট IELTS টাই মোটামুটি আমাদের সবার কাছে খুব জনপ্রিয় এবং সবাই এটাকে IELTS টেস্ট হিসেবে চিনে। আ সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর প্রিপারেশন ছাড়া যদি কেউ স্টাডি করতে আসে বা প্রিপারেশন ছাড়া কেউ যদি মনে করে যে আমি আসতে পারবো, সে হয়তো কিছু ইউনিভার্সিটিতে খুবই লিমিটেড কিছু ইউনিভার্সিটিতে আসতে পারে। এবং আমরা দেখেছি প্যান্ডেমিকের সময় যেহেতু IELTS বন্ধ ছিল, তখন কিছু ডুওলিঙ্গো এই ধরনের কিছু অনলাইন ভিত্তিক ইংলিশ টেস্টের বেসিসেও তারা কিন্তু স্টুডেন্টদেরকে অফার অ্যাকসেপ্ট করেছে ইউকে ইউনিভার্সিটি গুলা। বাট এখন যেহেতু একটু মানে প্যান্ডেমিক ইউকেতে একটু শিথিল হয়েছে, লকডাউন, আ এখন বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু তারা IELTS চাচ্ছে। IELTS ছাড়া যদি কোনো স্টুডেন্ট আসতে হয় তাহলে তাদেরকে তাও সেই ইউনিভার্সিটি গুলা তাদের নিজস্ব যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী তাদেরকে কিন্তু স্টিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য সিটিং করতে হবে। এবং তাদেরকে স্যাটিসফাই করতে হবে ওই পার্টিকুলার ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটিকে যে হি অর শি ইজ কম্পিটেন্ট টু স্পিক অর competent in English in all component. এবং ইংলিশ it is not only speaking, it is all about speaking, reading, writing and listening. So এটি হচ্ছে একটা স্টুডেন্ট যদি এদেশে আসার জন্য চায় তাহলে ১ম প্রস্তুতি হচ্ছে তার ইংলিশের প্রস্তুতি। এবং সেটা সে IELTS এর মাধ্যমে হোক অথবা তার সেলফ টিচিং এর মাধ্যমে হোক, সেলফ স্টাডির মাধ্যমে হোক। আর দ্বিতীয় যে প্রস্তুতি সেটা হচ্ছে তাকে ফিন্যান্সিয়াল প্রস্তুতি। এখন ফিন্যান্সিয়াল প্রস্তুতি কি হচ্ছে যে আমরা একজন স্টুডেন্ট যদি এখানে ইনার লন্ডনে স্টাডি করতে হয় তাহলে তাকে পার মান্থ 1334 এবং পার মান্থ যদি হয় এটার 9 মান্থ ইকুইভ্যালেন্ট মেইনটেন্যান্স তার অ্যাকাউন্টে থাকতে হবে। অন টপ অফ টিউশন ফিস। তাহলে ১ম কথা হচ্ছে একজন স্টুডেন্টের প্রস্তুতি হচ্ছে কি টিউশন ফিস। এখন আমরা দেখেছি যে ইউনিভার্সিটি গুলা ইউকে যে ইউনিভার্সিটি গুলা যারা মাস্টার্স লেভেল প্রোভাইড করে, বেশিরভাগ ক্ষেত্রে মাস্টার্স লেভেল প্রোভাইডের জন্য যারা মাস্টার্স লেভেল প্রোভাইডার ইউনিভার্সিটি তাদের টিউশন ফি more than 12,000 pound, between 12,000 to 16,000. It can go higher, but between 12 to 16 is a standard tuition fee for the master's level. সো একজন স্টুডেন্টের জন্য ১ম এই যে আসবে তাকে প্ল্যান করতে হবে যে তাদের এই পরিমাণ বা এর কাছাকাছি তাদের টিউশন ফি তাদের আছে। ইন অ্যাডিশন টু টিউশন ফি তাকে 9 মান্থের মেইনটেন্যান্স তার অ্যাকাউন্টে থাকতে হবে। এবং যে মেইনটেন্যান্স রিকোয়ারমেন্ট আমরা বলেছিলাম গত পর্বে যে 1334 ফর স্টুডেন্টদের জন্য এবং ইনার লন্ডনের স্টুডেন্টের জন্য তাদেরকে 1334 থাকতে হবে। আর যদি আউটার লন্ডন হয় কেউ যদি তাদেরকে 1023
এই 1334 কিন্তু 1 মাসের মেইনটেন্যান্স, কিন্তু তাদের অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি হাউ মাচ মানি দে হ্যাভ টু কিপ ইন দেয়ার অ্যাকাউন্ট, তাদেরকে রাখতে হবে 1334 কে 9 মাসের মেইনটেন্যান্স, অর্থাৎ যেটা নিয়ারলি আই থিঙ্ক 12,000 সামথিং, 1334 ইন্টু 9 অলমোস্ট 12,000 সামথিং তাদের অ্যাকাউন্টে থাকতে হবে, এবং এই টাকাটা তাদের অ্যাকাউন্টে 28 দিন থাকতে হবে। এটা একটা। আর যদি সে লন্ডনের বাইরে, অর্থাৎ যে প্লেস অফ স্টাডি সেটা যদি লন্ডনের যে বাইরে ইউনিভার্সিটি হয়, তাহলে সেক্ষেত্রে তার মেইনটেন্যান্স একটু কম হলেও চলে, যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে পার মান্থ তাকে 1023। তো 1023 ইন্টু 9 মান্থ, তাহলে তার অ্যাকাউন্টে থাকতে হবে। এটা কিন্তু তার টিউশন ফির বাইরে, যেটা আমি বলেছিলাম তাদেরকে প্রায় 20 থেকে 25,000 পাউন্ড তাদের অ্যাকাউন্টে থাকতে হবে। অনেকে হয়তো বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট যারা আছেন, তারা হয়তো বলে যে বিভিন্ন এজেন্সি তাদেরকে অনেক সময় মিসলিডিং ইনফরমেশন দেয়। আমরা সবাইকে ইনভাইট করব বা বলবো যে তারা যেন বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের কারণে প্রতারিত না হয়। কারণ আমাদের দেশে বিভিন্ন এজেন্সি আছে বা বিভিন্ন যারা কনসালটেন্ট, অবশ্যই ভালো কনসালটেন্ট, স্টুডেন্ট কনসালটেন্ট এজেন্সিও আছে যারা স্টুডেন্টদেরকে রাইট ইনফরমেশন দেয়, বাট অনেকে স্টুডেন্টদেরকে প্রলুব্ধ করার জন্য বা আসার জন্য শুধুমাত্র বলে যে না, তোমার তেমন কোনো টিউশন ফি লাগবে না, তোমাদের মাত্র 5,000 পাউন্ড হলে চলবে বা 7,000 পাউন্ড হলে চলবে। তো আমি বলবো তাদেরকে এই ধরনের বিভ্রান্তিতে না পড়ার জন্য। কারণ আপনি হয়তো টিউশন ফিসে, ফর এক্সাম্পল টিউশন ফি 12,000 পাউন্ড, সেই 12,000 পাউন্ডের মধ্যে আপনি দেশ থেকে হয়তো কাজ লেটার পাওয়ার জন্য বা অফার লেটার পাওয়ার জন্য আপনি তাকে 5,000 পাউন্ড দিলেন। তাহলে এই 5,000 পাউন্ড আপনি পে করে আসলেন, আপনাকে বলা হলো যে আপনি ইউকেতে গিয়েই কাজ করে ওই বাকি 7,000 পাউন্ড বা বাকি 8,000 পাউন্ড টিউশন ফি দিতে হবে। কিন্তু আপনাকে কিন্তু ইউকেতে পা রাখার সাথে সাথে আপনি যখন এনরোলমেন্ট করবেন, আপনাকে কিন্তু ইউনিভার্সিটির সেকেন্ড ইনস্টলমেন্ট কিন্তু আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে দিতে হবে। ইভেন যদি এটাকে 3টে ইনস্টলমেন্টেও দেওয়া হয়, তাহলেও একজন স্টুডেন্টকে কিন্তু ইউকেতে আসার পরে সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে হবে যখন সে এনরোলমেন্ট করবে। তাহলে এই টাকাটাও তো তার থাকতে হবে, এবং অন টপ উইদিন ফিউ মান্থস তাকে লাস্ট ইনস্টলমেন্টের টাকাটাও দিতে হবে। তাহলে আমি যদি একজন মাস্টার্স লেভেলের স্টুডেন্টকে, আমি যেখানে বলেছিলাম 12 থেকে 15,000 পাউন্ড হচ্ছে শুধুমাত্র তার টিউশন ফি, এই টাকাটা যদি না থাকে, সে যদি কোনো স্টুডেন্ট যারা বিভ্রান্তকর তথ্য প্রদান করে যে আপনি 10,000 পাউন্ড হলেই বা 8,000 পাউন্ড হলেই ইউকেতে চলে যেতে পারবেন, আমরা আপনাকে ব্যবস্থা করছি। ইয়েস, আপনাকে ব্যবস্থা করবে। হয়তো আপনি অফার লেটারও পেয়ে যেতে পারেন, কিন্তু আপনি আসার পরে বাকি টাকাটা যদি আপনার ব্যাকআপ প্ল্যান না থাকে, তাহলে আপনি ইউকেতে এসে পরবর্তীতে আপনার এই যে ফ্যামিলির যে আকাঙ্ক্ষা, আপনার ফ্যামিলি হয়তো আপনাকে এই 5 লাখ বা 10 লাখ টাকা খরচ করে পাঠাচ্ছে, কিন্তু তারা হয়তো জানে না, তারা হয়তো মনে করেছে না ইউকেতে গেলে সে ইমিডিয়েটলি কাজ পাবে এবং কাজ করে সে ওই টাকাটা জোগাড় করতে পারবে। কিন্তু আপনার প্র্যাকটিক্যালিটি হচ্ছে, আমি কাউকে ডিসকারেজ করার জন্য এটা বলছি না, আপনি স্টুডেন্ট অবশ্যই ওয়েলকাম, কিন্তু এটা বলছি শুধুমাত্র এই কারণে যারা বিভ্রান্ত, আপনারা যাতে বিভ্রান্তকর তথ্যে আপনারা নিজেরা যাতে বিভ্রান্ত না হন, এবং পরবর্তীতে আপনি আসার পরে, আমি যে উদাহরণটা দিলাম, আপনি টোটাল 5,000 বা 7,000 পাউন্ড দেখিয়ে আসলেন, আসার পর আপনি যে 5,000 পাউন্ড এই টাকাটা কোত্থেকে দিবেন, অথবা আরো 2টা ইনস্টলমেন্ট, আনলেস আপনি যদি দেশে ওই টাকাটা আপনার না থাকে। সুতরাং আমি বলবো, হ্যাঁ, আপনি কাজ করতে পারবেন, আমরা আগেই বলেছি যে আপনি কাজ করতে পারবেন, কাজ হচ্ছে আপনার 20 ঘন্টা। এই 20 ঘন্টা কাজ করে হয়তো আপনি আপনার মিনিমাম থাকা খাওয়ার খরচটা হয়তো জোগাড় করতে পারেন, যদি আপনি কাজ পেয়ে যান লাকিলি। যদিও এখন প্যান্ডেমিকের কারণে কাজের অবস্থা খুব বেশি ভালো না, বাট আপনি কাজ পেলেও সেটা মেইনটেন্যান্সটা কভার করতে পারবেন, কিন্তু টিউশন ফি তো কভার করা যাবে না। এইজন্য আপনাকে প্রথম কথা মনে রাখতে হবে, আপনাকে টিউশন ফি আপনাকে থাকতে হবে, অন টপ আপনাকে মেইনটেন্যান্স রাখতে হবে। সো আপনার প্রপার ফিনান্সিয়াল প্ল্যান যদি থাকে, তাহলে আপনি ইংলিশ এবং ফিনান্সিয়াল প্ল্যান, আর যদি আপনি স্টুডেন্ট, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, তাহলে আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আমরা ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যেসব দর্শক এই ধরনের যদি কোনো ধরনের প্রতারণার শিকার হন কিংবা কোনো ধরনের বিপদে পড়েন, তাহলে আপনারা
আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। এই অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা যথাযথ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসবেন, যারা চিন্তা ভাবনা করছেন, তারা এই ধরনের যাতে কোনো ধরনের ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়, বিশেষ করে টিউশন ফির ক্ষেত্রে কিংবা এখানকার লাইফস্টাইল সম্পর্কে, এখানে আপনি কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, কি পরিমাণ আপনার খরচ যেতে পারে, সেগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে তবেই স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা উচিত বলে আমরা মনে করি। এবং এক্ষেত্রে যদি কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয় তাহলে আপনারা এই অনুষ্ঠানের প্রশ্ন করতে পারেন। আজকাল নিউজের ফেসবুক পেজে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এবং আজকাল নিউজের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন কিংবা যে কোনো ধরনের সহায়তা আপনারা চাইলে পেতে পারেন। জি, জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আপনারা শুধুমাত্র যারা স্টুডেন্ট হিসেবে আসবেন, তাহলে তাদের প্রথম দিকে হচ্ছে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে ব্যাকগ্রাউন্ড, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ডটা তাদের থাকতে হবে এবং অন টপ তাদের টিউশন ফি তাদেরকে জোগাড় করতে হবে। এবং থার্ডলি তাদের একটা স্টাডি প্ল্যান থাকতে হবে তারা কেন আসবে। কারণ অনেক সময় আমরা দেখেছি যে ইউনিভার্সিটিগুলো কিন্তু তাদেরকে কিন্তু ইন্টারভিউ নেয় এবং তাদেরকে সেই ইন্টারভিউর জন্য প্রিপারেশন থাকতে হবে। তো যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো, যারা কন্টিনিউইং স্টুডেন্ট, তাদের জন্য আমি আশা করি এটা তেমন কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ। আমি একটি প্রশ্ন পেয়েছি, আমাদের ইনবক্সে এসেছে। সেই প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন, আমি মাস্টার্স লেভেলে অ্যাপ্লাই করেছিলাম, সাথে আমার ডিপেন্ডেন্ট এবং আমার বাচ্চা সহ অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেখানে আমার জেনুইন স্টুডেন্টশিপ নিয়ে প্রশ্ন ওঠে এবং রিফিউজ করেছে। রিফিউজালে এই একটা কারণ দিয়েছে যে জেনুইন স্টুডেন্ট হিসেবে তাকে কনসিডার করা হচ্ছে না। এই বিষয়ে যদি একটু পরামর্শ দেন। ধন্যবাদ। আসলে আমি আবারও বলছি যে যেহেতু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে শুধুমাত্র আপনার দুটি রিকোয়ারমেন্ট থাকলেই হবে না। সেই ক্ষেত্রে আপনাকে অ্যাট দ্য সেম টাইম আপনার যে জেনুইন স্টুডেন্টের জন্য একজন জেনুইন স্টুডেন্টের জন্য যে টেস্টটা প্রয়োজন, কারণ এখন হোম অফিস কিন্তু ভিসা দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু জেনুইন স্টুডেন্ট টেস্ট করার জন্য তাদের গাইডেন্স আছে। আমি একটু করে তাদের গাইডেন্সে যাব। হোম অফিস যে তাদের যে গাইডেন্স আছে, সেই গাইডেন্সে কিন্তু জেনুইন স্টুডেন্টের জন্য কতগুলো টেস্ট তারা দিয়েছে। যে সরি একটু সরি আমি গাইডেন্সটা একটু খুঁজে পাচ্ছি না। বাট প্রথমত একজন জেনুইন স্টুডেন্টের যদি আসতে হয়, তাহলে তাদেরকে অনেকগুলা ক্রাইটেরিয়া কিন্তু তাদের গাইডলাইন অর্থাৎ হোম অফিসের যে নিজস্ব গাইডেন্স আছে, সেই গাইডেন্সের মধ্যে কতগুলো ফ্যাক্টর বলেছে। তাদেরকে বলেছে যে কেস ওয়ার্কারদেরকে নির্দেশ দেওয়া আছে যে কেস ওয়ার্কাররা যখন একটি অ্যাপ্লিকেশন ডিসাইড করবে, তখন তাদেরকে এই জেনুইন স্টুডেন্টের যে কতগুলা ক্রাইটেরিয়া বা কতগুলো ফ্যাক্টর তারা বলেছে, সেই ফ্যাক্টরগুলো কিন্তু তাদেরকে তারা চেক করবে। এবং জেনুইন স্টুডেন্ট রুল তারা বলেছে ফর অ্যান অ্যাপ্লিকেন্ট টু কোয়ালিফাই এজ এ স্টুডেন্ট, এবং তাদেরকে the case worker must be satisfied on the balance of probability that the applicant is a genuine student. So কেস ওয়ার্কারকে আপনারা স্যাটিসফাই করতে হবে আপনি জেনুইন স্টুডেন্ট। এখন কেস ওয়ার্কার তাহলে কিভাবে এটা চেক করবে? কেস ওয়ার্কার চেক করার জন্য যে যদি যেমন এখানে বলা আছে যে case worker must not refuse an application on the genuineness ground without interviewing them. So, unless the applicant has been refused previously on the genuine student ground. আমাদের যে ভাইটি কোশ্চেন করেছেন, তাকে যদি জেনুইন আমি জানি না উনাকে ইন্টারভিউ নেওয়া হয়েছে কিনা। হোম অফিসের গাইডেন্সে কিন্তু বলা আছে জেনুইন স্টুডেন্টের ক্ষেত্রে রিফিউজ করার ক্ষেত্রে তাদেরকে ইন্টারভিউ করতে হবে। কিন্তু
যদি প্রিভিয়াসলি উনাকে যদি রিফিউজ করে, তাহলে দ্বিতীয়বার যদি কোনো চেঞ্জ অফ সার্কামস্টেন্স অথবা নিউ এভিডেন্স যদি না দেয়, তাহলে তারা আবারও জেনুইননেস গ্রাউন্ডে তাকে রিফিউজ করতে পারবে। আর একটা জেনুইন স্টুডেন্ট চেক করার জন্য তাদের কতগুলো ক্রেডিবিলিটি ফ্যাক্টর তাদের গাইডেন্সে, অর্থাৎ হোম অফিসে যারা ভিসা দিবে বা কেই সরকার, তাদেরকে কতগুলো ফ্যাক্টর তাদেরকে বিবেচনা করা হয়েছে। যেমন কারো ইমিগ্রেশন হিস্ট্রি, তো এটা হচ্ছে বিশেষ করে রিলেভেন্ট যারা এই দেশে দীর্ঘদিন ধরে আছেন অথবা এই দেশ থেকে যারা চলে গিয়েছে কিন্তু পরবর্তীতে স্টুডেন্ট ভিসায় যারা আসতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। অর্থাৎ হোম অফিস তাদের ইমিগ্রেশন হিস্ট্রি, তাদের পূর্ববর্তী কোনো রিফিউজাল এবং তাদেরকে কোনো ফ্রডুলেন্ট বা ডিসিপশনের কারণে যদি রিফিউজ করে, তাহলে তারা তাদের ইমিগ্রেশন হিস্ট্রিটাকে দেখতে পারে যে এই অ্যাপ্লিকেন্টটা জেনুইন স্টুডেন্ট কিনা। এরপরে তারা দেখতে পারবে তাদের যে অ্যাপ্লিকেন্টস এডুকেশন হিস্ট্রি, স্টাডি অ্যান্ড পোস্ট স্টাডি প্ল্যান। অর্থাৎ একজন স্টুডেন্টকে যখন তারা জেনুইন স্টুডেন্ট হিসেবে হয়তো সন্দেহ হবে, তখন ওই স্টুডেন্টের ইন্টারভিউ নিবে এবং সেই ইন্টারভিউতে তারা দেখবে তার এডুকেশন হিস্ট্রিটা কি, অর্থাৎ সে কোন ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছে, কতটুকু পড়াশোনা করেছে, তার পড়াশোনার গ্যাপটা কতটুকু, এবং সে এই যে পার্টিকুলার সাবজেক্টটা পড়বে এটা স্টাডি প্ল্যানটা কি, what is the study plan, why he is simply studying this subject, is there any particular motive or reason। এবং এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছে। একজন জেনুইন স্টুডেন্ট চেক করার ক্ষেত্রে হোম অফিসের গাইডেন্সে কতগুলো এক্সাম্পল দিয়েছে। সেই এক্সাম্পলদের ভিতরে যেমন একটা এক্সাম্পল হচ্ছে, the amount of time has elapsed since the student has last studied and whether the applicant has sound reason for returning to the formal study। অর্থাৎ যে একজন স্টুডেন্টের সর্বশেষ পড়াশোনার গ্যাপ এবং বর্তমান পড়াশোনা এই যে গ্যাপটা, এটার সাউন্ড রিজন কি, অর্থাৎ তাকে এক্সপ্লেইন করতে হবে যে ওকে আমি গত 3 বছর 5 বছর 7 বছর আগে আমি পড়াশোনা শেষ করেছি, কিন্তু দিস ইজ দ্য পার্টিকুলার রিজন যে আমি এখন আবার ইউকেতে পড়াশোনা করতে যাব। এই আমার পড়াশোনার এই যে সিগনিফিকেন্ট গ্যাপ 7 ইয়ার্স 5 ইয়ার্স, এই গ্যাপের রিজন হচ্ছে এটা, এখন আমি এই কারণে আমি এই পড়াশোনাটা আবার ব্যাক করতে যাচ্ছি। তাহলে এই একটা হচ্ছে জেনুইন স্টুডেন্ট টেস্টের জন্য একটা ক্রাইটেরিয়া। তারপরে সেকেন্ড হচ্ছে whether the applicant demonstrate the sufficient commitment to the course। অর্থাৎ একজন স্টুডেন্টকে যখন ইন্টারভিউ নেওয়া হবে, যখন সে দেখবে যে সে যে সাবজেক্টটা পড়ার জন্য চাচ্ছে, ওই সাবজেক্টটা পড়ার জন্য তার একটা পার্টিকুলার কমিটমেন্ট তাকে শো করতে হবে। and then whether the course represent the academic progression। সে ফর এক্সাম্পল আপনি আগে পড়াশোনা করেছেন বাংলাদেশে মাস্টার্সে, আর আপনি এখন বলতেছেন আমি বিলো ডিগ্রি লেভেলে আসবো, অথবা আপনি পড়াশোনা করেছেন ডিগ্রি লেভেলে, এখন বলবো আমি বিলো ডিগ্রি লেভেলে আসবো। তাহলে সেই ক্ষেত্রে তারা দেখবে যে আপনি বর্তমান যে কোর্সটা পড়তে যাচ্ছেন সেটা কি আপনার জেনুইন একাডেমিক প্রগ্রেশন কিনা। প্রগ্রেশন যদি হয় তাহলে তো আপনি উপরের দিকে কোর্স পড়বেন, আপনি কেন আবার নিচের দিকে কোর্স পড়বেন, আনলেস আপনার স্পেসিফিক কোনো রিজন না থাকে। অনেক সময় হয়তো আপনি আপনার ডিগ্রি আছে কিন্তু আপনি একটা পার্টিকুলার বিষয়ে ডিপ্লোমা করবেন, কিন্তু সেটার একটা পার্টিকুলার রিজন থাকতে হবে। সো আপনাকে জেনারেলি দেখাতে হবে যে আপনার কোর্সটা রিপ্রেজেন্ট করবে একাডেমিক প্রগ্রেশন। and then the credibility of the applicant's rational knowledge of and research into the proposed course of study and sponsoring institution। This is very important factor। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো সিম্পলি অফার লেটারটা বা কাস্ট লেটারটা তাদের এজেন্টের মাধ্যমে, বাংলাদেশে যে এজেন্ট আছেন তার মাধ্যমে পেয়ে গেলেন, কিন্তু উনি যে সাবজেক্টটা পড়তে যাচ্ছেন সেটা কোর্স মডিউল সম্বন্ধে ওনার কোনো আইডিয়া নেই। উনি কি পড়তে যাচ্ছেন, কেন পড়তে যাচ্ছেন সেটা আলাদা কথা, কিন্তু ওনার যে প্রপোজড যে কোর্স অফ স্টাডি সেটা সম্বন্ধে ওনার কোনো বিন্দুমাত্র আইডিয়া নেই। উনি একটা অফার লেটার পেয়ে গেলেন থ্রু এজেন্ট, কিন্তু এই ওনাকে যখন ইন্টারভিউ নেওয়া হবে তখন ওনার এই কোর্স সম্বন্ধে ওনাকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এবং অ্যান্ড দ্য স্পন্সরিং ইনস্টিটিউশন, অর্থাৎ উনি যে পার্টিকুলার ইনস্টিটিউশনটা চুজ করেছেন, উনি কেন অন্য ইনস্টিটিউশন চুজ করেন না, উনি কেন সেই পার্টিকুলার ইনস্টিটিউশন চুজ করেছেন। সো credibility of the applicant in relation to the course of study and credibility of the applicant in relation to the sponsoring institution is also important। Then another important factor, অনেকে এটা আমার মতে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয়ে আসবেন, অনেকের খুবই একটা কমন কোশ্চেন থাকে যে
আমরা যদি ডিপেন্ডেন্ট এবং আমি যদি মাস্টার্সে আসি এবং আমি যদি আমার ডিপেন্ডেন্ট আনতে চাই, আমি কি আমার ডিপেন্ডেন্টকে একসাথে অ্যাপ্লাই করতে পারবে কিনা? এটাই ছিল মূলত এই শিক্ষার্থীর প্রশ্ন। একসাথে অ্যাপ্লাই করেছে এবং রিফিউজ হয়েছে। আমি যেখান থেকে পড়ছি বেসিক্যালি, আমি যেখান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এটা হচ্ছে হোম অফিসের কেস ওয়ার্কার গাইডেন্স। অর্থাৎ যে ভিসা অফিসার যখন ভিসা কাউকে দেওয়া হয়, ভিসা অফিসার এই গাইডেন্সটা ফলো করে। অর্থাৎ এখানে কতগুলো গাইডলাইন সেট করা আছে। এখানে এতক্ষণ তো আমি বললাম, এখন যে ক্রাইটেরিয়াটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা বলছে দ্য সার্কামস্টেন্স অফ এনি ডিপেন্ডেন্ট মে এফেক্ট দ্য এবিলিটি অর মোটিভেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট টু স্টাডি। আমি আবারও বলবো, the criteria is the circumstance of any dependent may affect the ability or motivation of the applicant to study. It means একজন অ্যাপ্লিকেন্টকে যখন ভিসা দেওয়া হবে, তখন কিন্তু এই যে ডিপেন্ডেন্টকে কেন ভিসা দেওয়া হচ্ছে, এখানে কিন্তু লেখা আছে, ওরা কি দেখবে আপনি কি ডিপেন্ডেন্টকে আনছেন সিম্পলি শুধু কাজ করার জন্য, না রিয়েলি আপনি স্টাডি করার জন্য আসছেন। সো জেনুইন স্টুডেন্ট চেকের ক্ষেত্রে তো হোম অফিস হ্যাজ এ রাইট টু চেক whether the main reason for the applicant is the employment. That means আমি আসবো, আমি 20 ঘন্টা কাজ করব, আর আমার ডিপেন্ডেন্ট ফুল টাইম কাজ করবে, যেহেতু ডিপেন্ডেন্টের ফুল টাইম কাজ করার রাইট আছে। সো যেহেতু জেনুইন স্টুডেন্ট চেকের ক্ষেত্রে এটাকে একটা পুলিং ফ্যাক্টর হিসেবে তারা এখানে হাইলাইট করেছে, যে ডিপেন্ডেন্টের সার্কামস্টেন্স তারা দেখবে, মোটিভেশন দেখবে। সো আমার অ্যাডভাইস হচ্ছে, অ্যাপ্লিকেন্ট যখন অ্যাপ্লাই করবে, মূল অ্যাপ্লিকেন্ট, তার সাথে তার ডিপেন্ডেন্ট অ্যাপ্লাই করা উচিত না। যদিও লিগেলি কোনো বাধা নাই, বাট এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাডভাইস। কারণ যেহেতু এই ক্রাইটেরিয়াটা এখানের মধ্যে আছে, যে ডিপেন্ডেন্টের পার্টিকুলার ডিপেন্ডেন্ট কেন যাচ্ছে এবং ডিপেন্ডেন্টের মোটিভেশন কি, এডুকেশন এফেক্ট হবে কিনা। সুতরাং আমি মনে করি, যদি একজন স্টুডেন্ট প্রথমে যখন মাস্টার্স লেভেলে সে অ্যাপ্লাই করবে, সে অ্যাপ্লাই করুক, সে ভিসা পাওয়ার পরে যদি ডিপেন্ডেন্ট অ্যাপ্লাই করে, তখন তো আর জেনুইন স্টুডেন্টের এই ক্রাইটেরিয়াটা তাদের জন্য প্রযোজ্য হবে না। কারণ ডিপেন্ডেন্ট ভিসা যখন চেক করবে, তখন ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে শুধু তারা চেক করবে যে সে জেনুইন রিলেশন কিনা, এবং তাদের রিলেশনশিপটা সাবজেস্টিং কিনা, এবং তার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট মিট করে কিনা। কারণ ডিপেন্ডেন্টকে যদি সেপারেটলি অ্যাপ্লাই করে, তখন তো ও কি মূল অ্যাপ্লিকেন্ট কি জেনুইন স্টুডেন্ট বা জেনুইন স্টুডেন্ট না, এটা চেক করার অবকাশ তাদের থাকবে না। সো আমি মনে করি যে ডিপেন্ডেন্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের যারা অ্যাপ্লিকেন্ট আছে তারা মাথায় রাখা উচিত। ধন্যবাদ জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন। আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাব। আমাদের বিরতির প্রায় সময় হয়ে গেছে। আমরা বিরতির পরে এসে আরো বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, যারা অনুষ্ঠান দেখছেন তারা অনেকে প্রশ্ন করছেন, আমাদের ইনবক্সে অনেকগুলো প্রশ্ন আছে, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। আমাদের সাথে বিশেষজ্ঞ আইনজীবী আছেন জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন। আমরা এই মুহূর্তে একটি ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন, আমরা আসছি খুব শীঘ্রই। আমরা যাচ্ছি লেক ডিস্ট্রিক্টের উইন্ডারমেয়ার থেকে প্রায় 14 মাইল দূরের আয়রা ফোর্স ওয়াটারফলে। ইংল্যান্ডের কেমব্রিয়া অঞ্চলে এর অবস্থান। লন্ডন থেকে এর দূরত্ব 244 মাইল। আঁকা বাঁকা পাহাড়ি পথের দুধারে চোখে পড়ে অসংখ্য ছোট বড় ঝর্ণা। সুউচ্চ পাহাড়গুলো কোথাও গাঢ় সবুজ, আর কোথাও পাথরের ধূসরতায় জেগে আছে। আঁকা বাঁকা এবং উঁচু নিচু পথেও গাড়ি নিয়ে যেতে তেমন বেগ পেতে হয় না।
যেতে যেতেই পথের ধারে দেখা মেলে নয়নাভিরাম লেক। উঁচু পাহাড়ের বুকে হঠাৎ লেক দেখে কিছুটা বিস্ময় জাগে। কোথা থেকে এই লেকের শুরু, কোথায় শেষ, তাও দেখা যায় না। চোদ্দ মাইল চলার পর পাহাড়ের একেবারে উঁচুতে দেখা মেলে প্রত্যাশিত আয়রা ফোর্সের। প্রতিটি পথ পরিপাটি, বিশাল দেহী বয়সী বৃক্ষরা ছায়ায় শীতল করে রেখেছে পাহাড় আর তার পথ। এক টিলা থেকে অন্য টিলায় যাওয়ার জন্য নির্মাণ করা আছে ছোট ছোট সেতু। অনেক পুরনো হলেও সবকিছু পরিপাটি করে সাজানো। ধারণা করা হয় আয়রা ফোর্সের সৌন্দর্যে প্রভাবিত হয়ে রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন তার বিখ্যাত কবিতা ড্যাফোডিল। ধাপে ধাপে দ্রুত বেগে নেমে আসা ঝর্ণা দর্শনার্থীদের বিমোহিত করে রাখে। এক পাশে ঝর্ণা, আবার অন্য পাশে দেখা মেলে মনোহর লেক। লেকে রয়েছে পর্যটকদের জন্য ক্রুইজ শিপ এবং পালতোলা নৌকা। এত উঁচুতেও পর্যটকদের জন্য রয়েছে শৌচাগার সুবিধা, খাবারের জন্য পরিপাটি ক্যাফে ও রেস্টুরেন্ট, রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধা। ইংল্যান্ডে বেড়াতে এলে একবার ঘুরে যেতে পারেন। প্রকৃতির সাথে দেখা মিলবে নানান স্তরে। সৌন্দর্য দর্শনের সাথে সাথে হয়ে যাবে মনের ব্যায়াম। আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত আজকাল নিউজের সাপ্তাহিক আইনি পরামর্শমূলক অনুষ্ঠান ইউর ফ্রিডম দেখার জন্য। এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছে আর আপনারা জানেন ব্যারিস্টার আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবী, ইমিগ্রেশন এক্সপার্ট। আমরা কথা বলছিলাম স্টুডেন্ট ভিসার বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে। আমরা আবার আলোচনায় যাব। আমাদের সাথে আলোচনায় আছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন, আমরা যে আলোচনাটা করছিলাম যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ক্ষেত্রে, বিশেষ করে ডিপেন্ডেন্ট সহ একসাথে আবেদন করার ক্ষেত্রে ভিসা রিফিউজাল হয়, কেন হয় এবং কিভাবে কি করা উচিত, সেই বিষয় নিয়ে আপনি আলোচনা করছিলেন। ধন্যবাদ। আমি আসলে আলোচনা করেছিলাম প্রথমত যে বিশেষ করে স্টুডেন্ট ভিসার জেনুইন স্টুডেন্ট ক্রাইটেরিয়া, যে কতগুলা হোম অফিসের যে গাইডেন্স আছে সেই গাইডেন্স অনুযায়ী যে একজন জেনুইন স্টুডেন্ট চেক করার ক্ষেত্রে তাদের কি কি ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমি বলেছিলাম যে
যেমন একজন স্টুডেন্টের ইমিগ্রেশন হিস্ট্রি, একজন স্টুডেন্ট যে সাবজেক্টে পড়তে চাচ্ছে, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার স্টাডি প্ল্যান এবং যে ইনস্টিটিউশন পড়তে যাচ্ছে সেটি কেন, এবং সে যে কোর্সটা করতে যাচ্ছে সেটার সাথে তার পার্টিকুলার নলেজ আছে কিনা। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি আপনি বলেছেন যে দর্শকদেরও প্রশ্ন যে ডিপেন্ডেন্ট ভিসা, এবং আমরা দেখেছি যে জেনুইন স্টুডেন্ট ক্রাইটেরিয়ার ক্ষেত্রে একটা অন্যতম ক্রাইটেরিয়া যে সার্কামস্টান্সেস অফ এনি ডিপেন্ডেন্ট দ্যাট মে এফেক্ট দ্য এবিলিটি অফ দ্য অ্যাপ্লিকেন্ট টু স্টাডি। অর্থাৎ আপনি যখন আপনার বউ এবং বাচ্চা নিয়ে মাস্টার্স করতে আসবেন তখন 1 বছরের কোর্স, তারা হয়তো চিন্তা করবে 1 বছরের মধ্যে কেন তাকে বউ এবং বাচ্চা ইউকেতে নিতে হবে। সো তার প্ল্যান কি শুধুমাত্র সিম্পলি ডিপেন্ডেন্টকে নিয়ে মেইন রিজন কি শুধু ওয়ার্ক করা? তো এই কারণে আমি বলেছিলাম যে কিছুক্ষণ আগে যে আমি বললাম যে যদি আপনারা কাউকে যদি স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভিসা যদি আসতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে তাদেরকে সেপারেটলি অ্যাপ্লিকেশন করার জন্য। কারণ সেপারেটলি অ্যাপ্লিকেশন করলে একটা জিনিস হবে অন্তত যে হোম অফিস যে তাদেরকে যে ক্রাইটেরিয়া জেনুইন স্টুডেন্টের যে ক্রাইটেরিয়া, অর্থাৎ মূল অ্যাপ্লিকেন্ট যখন অ্যাপ্লাই করবে তখন ডিপেন্ডেন্টের কোনো সার্কামস্টান্স সে বিবেচনা করার সুযোগ পাবে না। এই জন্য আমি সবাইকে অ্যাডভাইস করব যে যদি সম্ভব হয় তাহলে আলাদা অ্যাপ্লিকেশন করার জন্য। তাহলে আলাদা অন্তত এই হার্ডলটা আপনাদেরকে। আর দ্বিতীয় কথা হচ্ছে এমনিতে আপনাদেরকে মেইনটেন্যান্সের ফান্ডও কিন্তু অনেক টাকা দেখাতে হবে। সো এটাও একটা বিষয়। সো এই কারণে আমার অ্যাডভাইস হচ্ছে যে ডিপেন্ডেন্ট মূল অ্যাপ্লিকেশনের সাথে অ্যাপ্লাই না করে সেপারেটলি যেন অ্যাপ্লাই করে। ধন্যবাদ। আমরা আরেকটা যেটা প্রশ্ন পেয়েছি সেটা হচ্ছে ডিপেন্ডেন্টরা আসলে এখানে আসলে কি কি কাজ করতে পারে কিংবা তাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা? ধন্যবাদ। ডিপেন্ডেন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে এখন আমরা আমাদের যে বর্তমান যে ইমিগ্রেশন রুল অনুযায়ী যে ডিপেন্ডেন্টের মূল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে আমি আগেও বলেছি মূল অ্যাপ্লিকেন্ট সেই ক্ষেত্রে 20 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। কিন্তু মূল অ্যাপ্লিকেন্ট যদি সে যখন তার টার্ম টাইম থাকবে না, অর্থাৎ তার ভ্যাকেশন পিরিয়ডে সে ফুল টাইম কাজ করতে পারবে। কিন্তু যে ডিপেন্ডেন্ট যিনি আছেন তিনি কিন্তু ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন প্রথমত, এবং উনি এমপ্লয়েড হতে পারবেন, উনি সেলফ এমপ্লয়েড হতে পারবেন, উনি বিজনেসও করতে পারবেন। সো ডিপেন্ডেন্টের কোনো রেস্ট্রিকশন নাই, বিশেষ করে যারা মাস্টার্স লেভেলে আসবে। আপনি তো জানেন যে ডিপেন্ডেন্ট যদি আসতে হয় তাহলে মাস্টার্স লেভেলেই শুধুমাত্র ডিপেন্ডেন্ট আনতে পারবে, অনার্স লেভেলে, এবং যেটা মিনিমাম 1 ইয়ার কোর্স এবং লেভেল 7 মাস্টার্স লেভেল এবং 1 ইয়ার কোর্স ডিউরেশন হলে উনি একমাত্র ডিপেন্ডেন্ট আনতে পারবেন। কিন্তু অন্যদিকে যারা ডিগ্রি লেভেলে আছেন তারা কিন্তু ডিপেন্ডেন্ট আনতে পারবে না। বাট ডিপেন্ডেন্ট আনার সুবিধা হচ্ছে এটাই যে ডিপেন্ডেন্ট যদি কাজ করে, হয়তো ফুল টাইম যদি কাজ করে, তাহলে মূল অ্যাপ্লিকেন্টরা হয়তো কিছু ফিনান্সিয়াল সাপোর্ট উনি দিতে পারবেন। এটার জন্যই হয়তো ডিপেন্ডেন্টের কাজের রাইট আছে। এটা আমাদের যারা দেশ থেকে আসবেন তারা এই জিনিসটা মাথায় রেখেই তারা ওভাবে প্ল্যান করতে পারবেন। ধন্যবাদ। আমার আরেকটা যেটা প্রশ্ন আমরা পেয়েছি ইনবক্সে সেটি হচ্ছে স্টুডেন্ট অবস্থায় এখানে এসে অন্য ভিসা ক্যাটাগরিতে যাওয়া যায় কিনা, কিংবা যেটা আমরা জানি সুইচিং করা, সেটার ক্ষেত্রে বর্তমানে কি পদ্ধতি চালু আছে? প্রথম কথা হচ্ছে স্টুডেন্ট ভিসা যদি যারা দেশ থেকে আসবে তারা স্টুডেন্ট ভিসা আসার পরেও যে কোনো ভিসায় তারা কিন্তু সুইচ করতে পারবে, প্রোভাইড দে আর কোয়ালিফাইড টু ডু সো, দে আর এলিজিবল টু ডু সো। তো আমরা যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথম যে সুইচিং এর রুল, অর্থাৎ সো একজন স্টুডেন্ট কিন্তু তার যে স্টুডেন্ট ভিসা থেকে সে কিন্তু ইজিলি এখন যে বর্তমানে স্কিল ওয়ার্কার ভিসা আছে সেই স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারবে। এবং স্কিল ওয়ার্কার ভিসায় যদি সুইচ করতে পারে তার পিএসডব্লিউ যখন স্কিল ওয়ার্কার ভিসায় কিন্তু সে সে যখন স্টুডেন্ট পড়া অবস্থায় কিন্তু সে সুইচ করতে পারবে একজন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যে পড়া অবস্থায় কিন্তু সে স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারবে, তাকে কিন্তু কোর্স কমপ্লিশন পর্যন্ত ওয়েট করতে হবে না। সে অন্য কোনো ইনোভেটর ভিসা যদি সে ইনোভেটর অথবা আপনার আরো যে বিজনেস ভিসাগুলো আছে সেই বিজনেস ভিসাতেও কিন্তু সে
সুইচ করতে পারবে। সে ডিপেন্ডেন্ট ভিসা, সে কোনো স্টুডেন্ট যদি এদেশে কাউকে ম্যারি করে ব্রিটিশ সিটিজেন অথবা সেটেল পার্সনের ডিপেন্ডেন্ট সে হতে পারবে। কিন্তু অন্য কোনো ভিসা থেকে স্টুডেন্ট ভিসা সুইচ করার ক্ষেত্রে হয়তো একটু জটিলতা আছে, যেমন ভিজিট ভিসা থেকে স্টুডেন্ট ভিসা কিন্তু সুইচ করতে পারবে না, বা টেম্পোরারি যে ভিসাগুলো আছে সেগুলো থেকে কিন্তু সহজে সুইচ করা যাবে না। সো স্টুডেন্ট ভিসা থেকে এটা উন্মুক্ত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টুডেন্ট ভিসার যে সুবিধাটা সেটা হচ্ছে যদি সে স্টুডেন্ট ডিগ্রি কমপ্লিট করে ইউকেতে, এখন সে 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক যেটা বা গ্রাজুয়েট স্কিম যে ভিসাটা চালু হয়েছে সেই ভিসা, অর্থাৎ 2 বছর সে উইদাউট এনি রেস্ট্রিকশন সে কাজ করতে পারবে। সো স্টুডেন্ট প্রথম কথা হচ্ছে সে সুইচ করতে পারবে অনেক আগেই স্টুডেন্ট ভিসা চলাকালীন সময়ে। সেটা হতে পারে স্কিল ওয়ার্কার ভিসা, সেটা হতে পারে স্টার্ট আপ আর ইনোভেটর ভিসা, সেটা হতে পারে স্পাউস ভিসা। অন দ্য আদার হ্যান্ড সে যদি কোর্স কমপ্লিট করে, তখন কিন্তু কোর্স কমপ্লিট করার পরে সে কিন্তু পিএসডব্লিউ বা অন্যান্য রিলেভেন্ট ভিসায় যেতে পারে। এক্ষেত্রে ডিপেন্ডেন্টরা কি ধরনের, মানে ডিপেন্ডেন্টরা কি আবার স্টুডেন্ট হয়ে যে বর্তমানে যে স্টুডেন্ট আছে তাকে স্পাউস ভিসায় নিতে পারবে কিনা, এই ধরনের সুইচিং এর ক্ষেত্রে নিয়মটা কি? ধন্যবাদ। ডিপেন্ডেন্ট সুইচিং এর ক্ষেত্রেও যে বর্তমান যে রিকোয়ারমেন্ট, কারা কারা সুইচ করতে পারবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। ST 1.4 এখানে ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই সুইচ করার ক্ষেত্রে। শুধুমাত্র ইউকেতে আসার পরে আমি এখন যেখান থেকে পড়ছি সেটা হচ্ছে ইউকে ইমিগ্রেশন রুল, এবং ইউকে ইমিগ্রেশন রুলের যে সেখানে শুধুমাত্র কারা স্টুডেন্ট ভিসায় ইউকেতে থাকা অবস্থায় সুইচ করতে পারবো না, তারা হচ্ছে ভিজিটর অথবা শর্ট টার্ম স্টুডেন্ট, অথবা যাদেরকে হিউম্যান রাইটসের আন্ডারে ভিসা দেওয়া হচ্ছে, অর্থাৎ আউটসাইড ইমিগ্রেশন রুলে। অর্থাৎ ইউকেতে থাকা অবস্থায় কারা কারা স্টুডেন্ট ভিসায় সুইচ করতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা দেখেছি ভিজিটর, শর্ট টার্ম স্টুডেন্ট, অথবা ডোমেস্টিক ওয়ার্কার, অথবা যারা আউটসাইড ইমিগ্রেশন রুলে আছে তারা। তাহলে সেই ক্ষেত্রে যারা ডিপেন্ডেন্ট ভিসা আছে তারাও কিন্তু স্টুডেন্ট ভিসা চুজ করতে পারবে। তাহলে এটা একটা ভালো দিক। যারা দেশ থেকে স্টুডেন্ট ভিসা আসবে তারা তাদের কোর্স শেষ হওয়ার আগে বা পরে তাদের ডিপেন্ডেন্টও কিন্তু ইচ্ছা করলেই তারা যদি পার্টিকুলার ইউনিভার্সিটি থেকে অফার লেটার পায় তারাও কিন্তু স্টুডেন্ট ভিসা চুজ করতে পারবে। এটা একটা ভালো দিক। এবং এক্ষেত্রে আরেকটা যেটি প্রশ্ন আসে যে ইন কান্ট্রি সুইচ করা যায় কিনা, কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে স্পাউস যদি স্টুডেন্ট হয় কিংবা এবং স্টুডেন্ট যদি ডিপেন্ডেন্ট হতে চায় তাহলে অনেকে হয়তো বাংলাদেশে গিয়ে কিংবা নিজ দেশে গিয়ে ভিসা বাড়াতে হতো। বর্তমানে এই নিয়মটা কি? আমার মনে হয় আমি অলরেডি এটা কভার করেছি কিছুক্ষণ আগেই। সেটা হচ্ছে বর্তমানে কোনো রেস্ট্রিকশন নেই। শুধুমাত্র যে পার্টিকুলার কয়েকটা সেক্টর ছাড়া যে কেউ স্টুডেন্ট ভিসায় এখন আসতে পারে। ইভেন কেউ যদি স্পাউস ভিসায় থাকে, ফর এক্সাম্পল ব্রিটিশ সিটিজেনের স্পাউস, ব্রিটিশ সিটিজেনের হাজব্যান্ড বা ওয়াইফ, কোনো কারণে তার সাথে রিলেশনশিপ ব্রেকডাউন হয়ে গেল। আগে যেটা ছিল যে এইভাবে রিলেশনশিপ যদি ব্রেকডাউন হয়ে যেত তাহলে তাকে কিন্তু এই দেশ থেকে চলে যেতে হতো, আনলেস সে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে যদি সে সেটেল হতে না পারতো। অর্থাৎ যে টেম্পোরারি বা প্রফেশনাল যে পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে কোনো ব্রিটিশ সিটিজেনের স্পাউস যদি তাদের রিলেশনশিপ ব্রেকডাউন হয়ে যেত তখন কিন্তু তারা এই দেশ থেকে আইদার লিভ করতে হতো, অথবা তারা এখান থেকে সুইচ করার কোনো অপশন ছিল না। কিন্তু এই যে নতুন স্টুডেন্ট যে রুট, এই রুটের মাধ্যমে যে কেউ স্টুডেন্ট ভিসায় সুইচ করতে পারবে। এবং সেই ক্ষেত্রে আপনার যে কোশ্চেন যে ডিপেন্ডেন্টও কিন্তু স্টুডেন্ট ভিসায় সুইচ করার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। শুধুমাত্র কারা সুইচ করতে পারবো না আমি বলেছি সেটা হচ্ছে টেম্পোরারি ভিসা যারা আছে, স্টুডেন্ট ভিজিটর বা ভিজিটর, অথবা যাদেরকে হিউম্যান রাইটসের আন্ডারে অল্প ভিসা দেওয়া হয়েছে তারা কিন্তু এই ভিসায় সুইচ করতে পারবে না, যদি তারা সিম্পলি হিউম্যান রাইটসের আন্ডারে ভিসা পেয়ে থাকে। কিন্তু কেউ যদি স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট ডিপেন্ডেন্ট অর ইভেন ব্রিটিশ সিটিজেন ডিপেন্ডেন্ট হয় তারাও কিন্তু স্টুডেন্ট ভিসা চুজ করতে পারবে। ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম স্টুডেন্ট ভিসার বিভিন্ন দিক দিয়ে। আমরা একটা বিষয় জানতে চাই, অনেকে জানতে চেয়েছেন যে 2008-9 সালে 10 সালে যেভাবে যে পরিমাণে স্টুডেন্ট এদেশে এসেছিল, এর পরবর্তীতে সেটি কমে গেছে, অনেকগুলো কলেজ বন্ধ হয়ে গেছে
বর্তমানে আবার নতুন করে বলা হচ্ছে হয়তো বা নতুন করে আবার ওই ধরনের ফ্লো একটা আসবে স্টুডেন্ট ভিসার। আসলে এই ধরনের আসার সম্ভাবনা রয়েছে কিনা, কিংবা ওই সময় এই ধরনের স্টুডেন্ট আসার কারণ কি ছিল? এটা কি কোনো রাজনৈতিক কারণ, কিংবা কি কারণে আসলে আপনার কি মনে হয়, কি ধারণা যে স্টুডেন্টদের ওই সময় 2009 সালে যে ফ্লোটা ছিল সেই ফ্লোটা কি আবার আসবে, নাকি এর চেয়ে কম আসবে, কিংবা ওই সময় কেন এত স্টুডেন্ট আনা হয়েছিল? ব্রিটিশ সরকারের নীতি কি ছিল? ধন্যবাদ। এটা আসলে আমাদের জানা দরকার, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে 2009 সনে বিশেষ করে 2009 এর এদেশে প্রচুর স্টুডেন্ট এসেছে। প্রচুর স্টুডেন্ট এসেছে এবং তাদের কাছে মনে হয়েছে এটা এত সোজা যে বাংলাদেশ থেকে আমরা দেখেছি আনফরচুনেটলি হয়তো অনেকে মিডল ইস্টে কর্মরত আছেন, উনি মিডল ইস্ট থেকে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ থেকে উনি স্টুডেন্ট ভিসা চলে এসেছেন। কিংবা যিনি আসলে ইংরেজিতে একটি অক্ষর লিখতে পারবেন না বা পড়তে পারবেন না, তিনিও হয়তো স্টুডেন্ট ভিসায় চলে এসেছেন। এই কারণে বিশেষ করে বাংলাদেশে অনেক যারা সুশীল সাধারণ ছাত্র বা প্রজন্ম, তাদের কাছে কোশ্চেন যে ইউকেতে যাওয়া এত সোজা। হ্যাঁ, তখন ইউকেতে যাওয়া সোজা ছিল, এগুলো অনেকগুলা কারণ ছিল। সেটাও হয়তো পলিটিক্যাল ফ্যাক্টর হতে পারে, বাট তখন প্রচুর এদেশে যারা স্পন্সর, অর্থাৎ আপনারা জানেন যে এখন যারা আসবে তারা কিন্তু সরাসরি ইউনিভার্সিটি অফার লেটার নিয়ে আসতে হবে এবং তাদেরকে একটা বিশাল পরিমাণ টিউশন ফি দিয়ে আসতে হবে। কিন্তু আমরা দেখেছি 2009 সনে এদেশে প্রচুর কলেজ ছিল। এই কলেজগুলো ছিল বাংলাদেশের অনেকটা কোচিং সেন্টার টাইপ যে সেন্টারগুলোর মতো, অর্থাৎ বিভিন্ন শপের উপরে, বিভিন্ন দোকানের উপরে এবং ছোটখাটো হয়তো 2টা বা 3টা রুম নিয়ে একটা কলেজ খুলেছে এবং সেই কলেজগুলা হোম অফিস থেকে লাইসেন্স পেয়েছিল এবং তারা তারা স্পন্সর লাইসেন্স প্রদান করতে পেরেছে এবং তারা মানুষকে অফার লেটার দিয়েছে এবং কম টাকায়। হয়তো এখন যেরকম আমরা বিজনেস প্ল্যান দিচ্ছি, আমরা যেরকম প্ল্যান দিচ্ছি এখন আপনার 12,000 থেকে 15,000 পাউন্ড লাগবে টিউশন ফি, বা 20 থেকে 30, তখন দেখা যাচ্ছে মাত্র 4-5 হাজার পাউন্ড দিয়ে একজন স্টুডেন্ট ইউকেতে আসতে পেরেছে। ফর এক্সাম্পল, তখন টিউশন ফি কত? 4,000 পাউন্ড বা 3,000 পাউন্ড এবং তার মেইনটেনেন্স ফি এবং টিউশন ফি এই 2টা এজেন্ট জোগাড় করে দিয়েছে এবং একজন স্টুডেন্ট তার কোনো ইংলিশ কোয়ালিফিকেশন ছাড়াই, কোনো ধরনের ইংলিশ কোয়ালিফিকেশন ছাড়াই সে শুধুমাত্র কি করেছে, এজেন্টকে তার মেট্রিক অথবা ইন্টারের সার্টিফিকেট অথবা তার ডিগ্রি সার্টিফিকেটটা দিয়েছে। আর ওই যে এজেন্ট, তারা ইউকে থেকে একটা স্পন্সর জোগাড় করে দিয়েছে এবং অ্যাজ এ রেজাল্ট তারা ভিসা পেয়েছে এবং ইউকেতে এসেছে। আনফরচুনেটলি যেটা দেখা গিয়েছে, তারা আসার পরে যেহেতু কলেজগুলা জেনুইন কলেজ ছিল না, তারা কিন্তু কোনো টিউশন প্রোভাইড করতে পারছিল না। এই হোম অফিস যখন বিভিন্ন কলেজে ভিজিট করেছে, এসে দেখলো যে ওই কলেজগুলো আসলে হোম অফিসের যে কমপ্লায়েন্স গাইডেন্স এগুলো ফলো করছে না, ঠিকমতো ক্লাস নিচ্ছে না, স্টুডেন্টরা ক্লাসে অ্যাটেন্ড করছে না এবং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখেছি যে বিশাল একটা ড্রাস্টিক অভিযান যে এই গভর্নমেন্টের, টরি গভর্নমেন্ট, যে শত শত হাজার হাজার কলেজ তারা বন্ধ করে দিয়েছে। এখন শুধুমাত্র যে মেইন স্ট্রিম যে ইউনিভার্সিটি, এখন বর্তমানে যে শুধুমাত্র মেইন স্ট্রিম ইউনিভার্সিটি যারা আছে তারাই হায়ার এডুকেশন ইনস্টিটিউশন জেনুইন ইউনিভার্সিটিকে স্যাটিসফাই করতে হবে যে আপনি একজন জেনুইন স্টুডেন্ট। তাহলে কতগুলা ডিফিকাল্টিস একজন স্টুডেন্টের জন্য এখন। তাকে প্রথম কথা হচ্ছে তাকে ইউনিভার্সিটিকে স্যাটিসফাই করতে হবে সে জেনুইন স্টুডেন্ট। সেকেন্ডলি, হোম অফিসকে স্যাটিসফাই করতে হবে সে জেনুইন স্টুডেন্ট। থার্ডলি, তার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট এখন কিন্তু আগের চেয়ে প্রায় 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। অর্থাৎ এখন চাইলেই 4-5 হাজার পাউন্ড দিয়ে সে ইউকেতে মাস্টার্স ডিগ্রি লেভেল বা অনার্স লেভেলে সে আসতে পারবে না। আমরা ইতিমধ্যেও অবশ্য দেখেছি কিছু স্টুডেন্ট হয়তো বিলো ডিগ্রি লেভেলে 5,000 পাউন্ড দিয়ে বিলো ডিগ্রি লেভেলে চলে আসতেছেন এবং আসার পরে কিছুদিনের ভিতরেই তারা হয়তো ইউনিভার্সিটিকে টিউশন ফি দিতে পারছেন না। পরে আমাদের কাছে এসে ইমিগ্রেশন অ্যাডভাইস চাচ্ছেন যে ওনাকে কিছু করা যায় কিনা। তো আমরা চাই না যে কারো ভাগ্যে যেন এই ধরনের সিচুয়েশন না হয় যে ইউকেতে আসার পরে উইদিন 3 to 4 মান্থ তার অবস্থা যেন খারাপ না হয়। সো এই ক্ষেত্রে এখন যারা আসবেন তারা খুব সচেতনভাবে আসবেন। আমরা আশা করব জেনুইন স্টুডেন্ট জেনুইনলি পড়ালেখা করার জন্য আসবেন এবং তার সাফিসিয়েন্ট ফান্ড থাকবে। সুতরাং আগের মতো
যে ফ্লাড গেট যেটা, আমার মনে হয় না বর্তমান প্রেক্ষাপটে আগের মতো সে ফ্লাড গেট ওপেন হবে। কারণ সে ফ্লাড গেট ওপেন না হওয়ার পিছনে অনেকগুলো জটিলতা, ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এবং ইউনিভার্সিটির সরাসরি ইউনিভার্সিটির যে স্পন্সরিং সিস্টেম, এই কারণে আগের মতো ফ্লাড গেট ওপেন হওয়ার সম্ভাবনা আমার মধ্যে খুবই কম। ধন্যবাদ জনাব শাহরুর হোসেন। আমি আপনার এই আলোচনার সাথে আরেকটু করতে চাই, সেটা হচ্ছে সেই সময় ব্রিটিশ অর্থনীতি পুনরুদ্ধারের জন্য একটি রাজনৈতিক পরিকল্পনা ছিল, বিশেষ করে স্টুডেন্ট নিয়ে আসার এবং অনেক কম খরচে স্টুডেন্ট নিয়ে আসার। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল বলেও আমি মনে করি। এখন বর্তমানে হয়তোবা সে ধরনের অর্থনৈতিক দুরবস্থায় নেই, কিংবা যদি দুরবস্থায় পড়ে তখন হয়তোবা আবার সে ধরনের ফ্লাড গেট ওপেন হতে পারে। যাই হোক, আমরা আলোচনা করেছিলাম স্টুডেন্ট ভিসার বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে। আমরা প্রতি সপ্তাহে রবিবার আমরা হাজির হব আপনাদের সামনে। আমি জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন, আপনার থেকে কোনো ধরনের সমাপনী বক্তব্য কিংবা কোনো ধরনের সর্বশেষ দিক নির্দেশনা শিক্ষার্থীদের জন্য। ধন্যবাদ। যেহেতু আমি গত পর্বে এবং এই পর্বে স্টুডেন্টদের যে বিভিন্ন রিকোয়ারমেন্ট এবং যে তাদের পারিপার্শ্বিক অবস্থা, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এগুলো নিয়ে আলোচনা করেছি, এবং সেই আলোচনায় আমরা যেটা দেখেছি যে স্টুডেন্টদেরকে, একজন স্টুডেন্টকে আসতে হলে তাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে ফিনান্সিয়ালি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। সুতরাং আমি বলবো যে এখনো যারা আসবেন তারা পার্টিকুলারলি যে ইউনিভার্সিটি আসবেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি এজেন্টের মাধ্যমে আসবেন। আমি আগেও বলেছি ভালো এজেন্টও আছে যারা স্টুডেন্টদেরকে দেশে আসার ব্যাপারে সহযোগিতা করে। আপনি তাদের হেল্পও যদি নেন, কিন্তু আপনাকে নিজে রিসার্চ করতে হবে। কারণ আপনি যখন আসবেন, আপনার এখানে কোথায় থাকবেন, আপনার ভবিষ্যতে আপনার 1 ইয়ারে আপনার ফিনান্সিয়াল বাজেট কি, আপনি কিভাবে ফিনান্সিয়াল যে আপনি টিউশন ফি কিভাবে প্রোভাইড করবেন, আপনার মেইনটেন্যান্স কিভাবে প্রোভাইড করবেন, এই যে দিকগুলা, এগুলো আপনাকে একটা রিসার্চ করতে হবে। এবং এখানে যদি আপনার ইউকেতে যারা বন্ধু-বান্ধব যদি থাকে, তাদের হেল্প নিতে পারবেন, এবং হেল্প নিয়ে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিবেন যে আমার জন্য ইউকেতে যাওয়াটা আমার টোটাল ভায়াবল কিনা। এবং তারপরে আপনারা সিদ্ধান্ত নিবেন। শুধুমাত্র হুজুগের বসে সিম্পলি ইউকেতে এসে আপনি যেন কোনো বিপদে না পড়েন, আমরা সেটার জন্য আপনাকে আহ্বান করব। এরপরেও যদি আপনাদের কোনো ধরনের হেল্প লাগে, সেটা আমাদের কাছ থেকে আমরা যদি কোনো হেল্প করতে পারি, সেটা আপনারা স্টুডিওতে যোগাযোগ করতে পারেন। তাদের দৈনিক আজকালের যারা কর্মরত আছেন, তারা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে, বা কোনো ধরনের যদি অ্যাডভাইস দরকার হয় সেটা আপনাদেরকে দিবেন। ধন্যবাদ দর্শক মন্ডলী আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং আমাদেরকে শোনার জন্য। ধন্যবাদ জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন। আমরা কথা বলেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, আমরা আলোচনা করেছিলাম স্টুডেন্ট ভিসার খুঁটিনাটি বিষয় নিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা এতক্ষণ অনুষ্ঠান দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও বলে রাখি, অনুষ্ঠান শেষ করার আগে, এটি আজকাল নিউজের সাপ্তাহিক আয়োজন, সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান ইউর ফ্রিডম। যুক্তরাজ্যের যে কোনো আইনি পরামর্শ, স্টুডেন্ট ভিসা হোক, কোঅপারেন্ট ভিসা হোক, কিংবা পারিবারিক সমস্যা হোক, কিংবা লিজ সংক্রান্ত কোনো বিষয় হোক, যে কোনো বিষয় নিয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ আইনজীবীরা থাকবেন, তারা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রতি রবিবার বিকাল 4টা যুক্তরাজ্য সময় এবং বাংলাদেশ সময় রাত 9টায় আমি হাজির হব আজকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সহায়তা করবেন। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।